হ্যালো এভরিওয়ান। কিছু রোগ আছে আমাদের, দেখা যায় যে প্রত্যেকটা এজ বা প্রত্যেক ছেলে মেয়েদের ক্ষেত্রে সমানভাবেই কিন্তু আসে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রোগ যেটার নাম হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা এমন একটা প্রবলেম আমাদের কাছে আসে যে ডেইলি লাইফে কিন্তু আমাদের আসে, বিভিন্ন কারণে আসতে পারে। সেটা আমরা প্রচুর ওষুধ খাই, প্রচুর ডাক্তার দেখাই, প্রচুর ইনভেস্টিগেশন করি, কিন্তু প্রবলেম যেতেই চাই না, রিপিটেডলি হতেই থাকে, দীর্ঘদিন যাবৎ হয়, আলটিমেটলি একটা বড় সমস্যাকে আমাদের কাছে নিয়ে আসে। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি যে মাথা ব্যথার টাইপস কি কি হতে পারে, কি ধরনের মাথা ব্যথা থাকতে পারে, কারণ কি কি থাকতে পারে মাথা ব্যথা, এবং তার ঘরোয়া কিছু স্পেশাল পদ্ধতি আছে যে পদ্ধতিতে মাথা ব্যথা সুস্থ হবে। তার সাথে কিছু স্পেসিফিক কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যে ওষুধগুলো মাথা ব্যথার জন্য খুব ভালো কাজ করে। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালচুক 3 রুরাল হাসপাতাল। দেখুন, মাথা ব্যথার প্রচুর টাইপ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট 4টে টাইপ। যেটা হচ্ছে প্রথম যে ইম্পর্টেন্ট টাইপ সেটা হচ্ছে টেনশন হেডেক। প্রথম ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে এই হেডেকটা আমাদের কাছে রুগীরা নিয়ে আসে। টেনশন হেডেকের সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি? থ্রোবিং টাইপ অফ পেন, দপদপ করছে, সাইডে টেম্পল রিজনে ব্যথা হয়, দেখা যায় রেস্ট নেওয়ার পর বা কমপ্লিট ডার্ক রুমে, অন্ধকার রুমে থাকার পরে মাথা ব্যথা কমে। দ্বিতীয় যেটা হচ্ছে মাইগ্রেন টাইপ অফ হেডেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হেডেক, লাইফ টাইম চলতে থাকে, প্রচুর প্রবলেম এটা হয়, প্রচুর জনের এই প্রবলেম নিয়ে আমাদের কাছে নিয়ে আসে। মাইগ্রেন টাইপ হেডেকটা কি হয়? একটা থ্রোবিং টাইপ হেড, দপদপ করে অন সাইড একটা সাইড অফ হেডেক আমাদের নিয়ে আসে, তার সাথে নসিয়া, ভমিটিং থাকে এবং সেন্সিটিভ টু লাইট থাকে। ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর মাইগ্রেন একটা হেডেক। খুব কম রেসপন্স করে মেডিসিনে, আমাদের যেতে চাই না, কিন্তু লং টার্ম ধরে যদি আমরা মেডিসিন খাই, স্পেসিফিক আমি যেটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলছি, আমরা দেখেছি মাইগ্রেন টাইপ অফ হেডেক কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়। 3 নাম্বার হচ্ছে ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেকটা কি? সাধারণত দেখা যায় যে ফিভার টাইপে কিংবা সর্দি জ্বর কিংবা ওয়েদার চেঞ্জের সময় কিছু হেডেক আমাদের কাছে পেশেন্ট নিয়ে আসে, সেটাকে ক্লাস্টার হেডেক বলা হয়। যেমন কি অ্যাকম্পানিং একটা রানিং নোজ থাকে, তার সাথে নাক বন্ধ হয়ে যাওয়া থাকে, উইথ রানিং নোজ নাক দিয়ে জল পড়ছে বা চোখ দিয়ে জল পড়ছে, এবং দেখা যায় যে চোখের চারিদিকে এবং চোখের মধ্যে একটা পেন কনস্ট্যান্টলি একটা থাকে, এটাকে ক্লাস্টার হেডেক বলা হয়। লাস্টলি সেকেন্ডারি একটা হেডেক। সেকেন্ডারি হেডেক বলতে কি? বিভিন্ন রোগের জন্য একটা হেডেক থাকতে পারে। যেমন যদি কোনো গ্যাস্ট্রিক প্রবলেম হয় তাহলে হেডেক আসতে পারে, বা কনস্টিপেশনে কোনো প্রবলেম হলো হেডেক আসতে পারে, তার সাথে হয়তো কোনো জায়গাতে হয়তো আঘাত লেগেছে তার জন্য আসতে পারে। বিভিন্ন কোনো সেকেন্ডারি কোনো স্টেপ হিসাবে যদি হয় তাহলে সেটাকে সেকেন্ডারি হেডেক বলা হয়। তো টোটাল যে 4টা টাইপের হেডেক বললাম, এই টাইপগুলোই আমাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। এখন আমরা আলোচনা করব যে কি কি কারণে আমাদের হেডেকগুলো স্পেসিফিক হয়। প্রথম যে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের পুয়ার স্লিপ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হেডেক নিয়ে আসি, ম্যাক্সিমাম হেডেক পেশে প্রচুর নিয়ে আসে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা কজ যেটা হচ্ছে ঘুম না হওয়া। প্রচুর পেশেন্ট আমাদেরকে বলে, শেয়ার করে, ডাক্তারবাবু ঘুম হচ্ছে না, তার জন্য আমাদের মাথা ব্যথা হয়। তো প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে যে পুয়ার স্লিপ একটা কজেশন। দ্বিতীয় হচ্ছে কি ডায়েটারি চয়েস। ডায়েটারি চয়েস বলতে কি? আমাদের ম্যাক্সিমামই আমরা কি করি যে কাজের চাপে হোক বা আর কোনো প্রেশারে হোক না কেন, আমরা কোনো একটা মিল হয়তো গ্যাপ পড়ে, স্পেশালি লাঞ্চে সেটা হয়, দুপুরের মিলটা হয়তো গ্যাপ পড়ে বা লেটে খাই আমরা, তখনই একটা অনেক সময় এই প্রবলেমটা আমাদের হয়। তার কারণটা কি? ব্লাডে সুগার লেভেলটা ফ্ল্যাকচুয়েট করে, তার জন্য আমাদের অনেক সময় ব্রেনে সুগার লেভেলটা কম হয়, গ্লুকোজটা কমে, তার জন্য আমাদের অনেক সময় হেডেক এই প্রবলেমগুলো আমাদের কাছে পেশেন্টটা নিয়ে আসে। তো ডায়েটরি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেক সময় দেখা যায় কিছু স্পেসিফিক কিছু ডায়েট, যেমন চকলেট খেয়েছে, হয়তো কফি বা প্রসেস কিছু মিট খেয়েছে, তার জন্য অনেক সময় পেশেন্ট আমাদের কাছে হিস্ট্রি দেয় এই ধরনের হেডেকের জন্য। 3 নাম্বার হচ্ছে কি ডিহাইড্রেশন। এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখা যাচ্ছে সারাদিন ঘুরেছি, জল কম খেয়েছি আমরা, বা আর জলের তার সাথে সাথে হয়তো দেখা যাচ্ছে যে আমরা জল হয়তো বাড়িতে থেকেও অনেকজন কম খাই, সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় কিন্তু হেডেক দেখা যায়, যেহেতু ডিহাইড্রেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর হেডেকের জন্য। 4 নাম্বার হচ্ছে আই স্ট্রেন। আই স্ট্রেন বলতে কি? চোখের কিছু প্রেশার আমরা অনেক সময় করি, কম্পিউটার হয়তো অনেকজন হয়তো ইউজ করি, বা আমরা দেখা যায় যারা মেশিনারি কিছু কাজ করি, খুব নিখুঁত কাজ, তাদের ক্ষেত্রে প্রবলেম আসে, বা যারা দেখা যায় ঘড়ির কিছু কাজ করে, ঘড়ির রিপেয়ারিং থেকে শুরু অনেক পেশেন্ট আমাদের তাদের ক্ষেত্রে প্রবলেম হয়, বা দেখা যায় টেলার মেশিন যারা অনেক সময় কাজ করে তাদের ক্ষেত্রে এই প্রবলেম কিছু হয়। তো প্রলং ইউজ কম্পিউটার বা রিডিং এগুলো প্রবলেম, তার জন্য কিন্তু একটা প্রবলেম হেডেক আসতে পারে।
স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্ট্রেস অনেক পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে, একটা স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে থাকলেও কিন্তু একটা হেডেক আসে, এটা ইম্পর্টেন্ট কারণ। এটা 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে পুয়ার পশ্চার কিছু আছে, যেমন পুয়ার পশ্চার বলতে আমি হয়তো এমন একটা চেয়ারে বসে আছি, এমনভাবে বসে আছি যেটা নেক এবং শোল্ডারকে টেনশন প্রেশার ক্রিয়েট করছে। অনেক সময় মাসলস প্রেশারের জন্য কিন্তু আমাদের কাছে একটা সার্ভাইকাল রিজনে প্রেশার হয়, তার জন্য একটা হেডেক আমাদের কাছে নিয়ে আসে। 7 নম্বর হচ্ছে সাইনাস কিছু প্রবলেম, যেমন সাইনাস প্রবলেম মানে অ্যাকুট সাইনোসাইটিস বা ক্রনিক সাইনোসাইটিস অনেক পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে, বা অ্যাকুট রাইনাইটিস এই যে প্রবলেম যেন হয়, এই প্রবলেমের যেমন যেটাকে ক্লাস্টার হেডেক আমরা বললাম। তো সাইনোসাইটিস বা সাইনাসের সমস্যার জন্য কিন্তু আমাদের কাছে হেডেক আছে, এটা 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর হচ্ছে হেড ইনজুরি, মাথায় কোনো আঘাত লেগেছে বা লেগেছিল তারপর থেকে হয়তো হেডেক হয়েছে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো হেড ইনজুরি একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে। 8 নম্বর। 9 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রেন টিউমার। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে এটাকে অ্যাভয়েড করি। ব্রেন টিউমার বলতে পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার আছে বা আর কোনো জায়গাতে সেরিবেলামে বা আর কোনো রিজনে টিউমার আছে, তখনই এই প্রবলেমটা আমাদের আসে, সিটি স্ক্যান বা এমআরআই করে আমাদের ধরা পড়ে এবং আস্তে আস্তে এটা খারাপ জায়গায় পৌঁছেছে যদি আমরা এক্স্যাক্ট টাইমে ট্রিটমেন্ট না দিই। 10 নম্বর হচ্ছে স্ট্রোক। আমাদের যে স্ট্রোক বলতে হয়তো প্রেশার হয়েছে, প্রেশার হওয়ার পর দেখা যাচ্ছে সিভিয়ার হয়েছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, যেটা স্ট্রোক বলা হয়, তার জন্য আর্লি স্টেজে আমাদের এক্সেসিভ একটা হেডেক আমাদের কাছে নিয়ে আসে, তখন বিশাল প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। 11 নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেশার, যেটা প্রেশার বেশি হওয়ার জন্য একটা হেডেক আমাদের কাছে হয়। তার কারণটা হচ্ছে কি ব্রেনের প্রেশার ক্রিয়েট বেড়ে যায়, তার জন্য একটা হেডেক আমাদের কাছে নিয়ে আসে। 12 নম্বর ইনফেকশন, কিছু ইনফেকশাস ডিজিজ, যেমন তার মেনিনজাইটিস টাইপের কিছু ডিজিজ যদি হয়ে থাকে বা কোনো একটা ফ্লু টাইপের কিছু ডিজিজ, ভাইরাল কিছু ইনফেকশন যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু একটা হেডেক আমাদের কাছে পেশেন্ট হিস্ট্রি দেয় এবং সেটা খারাপ জায়গায় যদি ট্রিটমেন্ট না করি তাহলে খারাপ জায়গায় পৌঁছাতে পারে। 13 নম্বর কিছু মেডিকেশন আছে, যে মেডিকেশনের জন্য প্রবলেম হয়, সাইড ইফেক্ট কিছু মেডিকেশন, অ্যান্টিবায়োটিক বলুন কিংবা লং টাইম ধরে কিছু মেডিকেশন, আইদার ডায়াবেটিক কিছু মেডিসিন বা প্রেশারের কোনো ওষুধ বা এনি বা নিউরোলজিক্যাল কিছু মেডিসিন হয়তো খাচ্ছে, তার জন্য কিন্তু অনেক সময় হেডেক আমাদের কাছে আসে। 14 নম্বর স্ট্রং স্মেল কিছু আছে, যেমন অনেক পেশেন্ট সাম পারফিউম যেমন আছে, তার সাথে সাথে স্মোকিং যারা করে বা আদার কিছু পাঞ্জেন্ট কিছু অর্ডার আছে, যেসব কারণেও অনেক সময় হেডেক আমাদের কাছে হিস্ট্রি আমাদের পেশেন্ট দেয়। 15 নম্বর হচ্ছে হরমোনাল কিছু চেঞ্জ, যেমন কি ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেলে কিছু হরমোন চেঞ্জ হয় বা মেনোপজাল রিজনে কিছু হরমোনাল কিছু চেঞ্জ চলে আসে, বা মেনার্কি টাইমে যখন পিরিয়ড স্টার্ট হয় তখন একটু হরমোনাল কিছু চেঞ্জ আসে, তার জন্য অনেক সময় হেডেক আমাদের কাছে পেশেন্টটা নিয়ে আসে। 16 নম্বর হচ্ছে ডেন্টাল বা জ প্রবলেম। ডেন্টাল বা জ প্রবলেম অনেক সময় ডেন্টালে কিছু ক্যারিজ হয়েছে বা জয়ে কোনো জায়গাতে হয়তো আর্থ্রাইটিস কিছু একটা হয়েছে, যে ম্যান্ডিবুলার জয়েন্টে হচ্ছে বা জয়ে কোনো আঘাত লেগেছে, তার জন্য কিন্তু আমাদের কাছে অনেক সময় পেশেন্ট হিস্ট্রি দেয়। 7 নম্বর হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট স্পেশালি ফিমেলরা এই প্রবলেম নিয়ে আসে যে হিমোগ্লোবিন লেভেলটা কমে যাচ্ছে বা আয়রন লেভেলটা কমে যাচ্ছে, তখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হেডেক একটা থাকে। ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এটা হয়, 99% মেয়েদের ক্ষেত্রে হয়। এই প্রবলেম যতক্ষণ না আয়রন লেভেল বা হিমোগ্লোবিন লেভেলটা নর্মালে পৌঁছেছে, যতই ওষুধ খাই না কেন এই প্রবলেম কিন্তু কোনো রকমভাবে সুস্থ হয় না। বেসিক্যালি দেখেছি আমরা স্কুল গোয়িং চিকনা যেটা আছে, স্কুল যারা যায় যেসব বাচ্চারা, তাদের ক্ষেত্রে বেশি প্রবলেম হয়। এখন ইদানিং গভর্নমেন্টের তরফ থেকে স্কুলে ট্যাবলেটটা দেওয়া হয়, তার জন্য ওই ট্যাবলেট যদি আয়রন ট্যাবলেট যদি খাওয়া হয় তাতেও কিন্তু এই প্রবলেমগুলো সারবে এবং তার সাথে সাথে হিমোগ্লোবিন লেভেলটা নর্মাল হবে এবং হেডেকটা ডেফিনেটলি কমবে। তো টোটাল যে কারণগুলো আমি বললাম, এই কারণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ। আরেকটা ইম্পর্টেন্ট কারণ বলা হয়নি, যেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বলতে আমাদের ঘাড়ের যে হাড়গুলো ক্ষয় হয়ে যায় একটা বয়সজনিত কারণে বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা অন্য কোনো কারণে হোক না কেন, যে কারণে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় হেডেকের জন্য। তো টোটাল যে 18টা পয়েন্ট বললাম হেডেকের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কারণগুলোই 99% ক্ষেত্রে আসে এবং আমরা যদি প্রথম থেকে প্রিকশাস একটু সাবধান মেনটেন করে চলি, তাহলে হেডেকগুলো কিন্তু আমাদের অবশ্যই কমবে। এবার আমরা আলোচনা করব কিছু ঘরোয়া পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা হেডেক কি করে কমবে। প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট আমরা অ্যাডভাইস দেবো রেস্ট। একটা মিনিমাম একটা রেস্ট, কোয়েক ডার্ক রুমে একটা যদি হেডেক থাকে, প্রথমে রেস্ট নিন, অন্তত 2 থেকে 3 ঘন্টা একটা রেস্ট নিন। দেখবেন আপনার দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% হেডেক থাকলে কিন্তু কমে যায়, স্পেশালি টেনশন টাইপের হেডেক যদি থাকে তাহলে অবশ্যই কমবে। 3 নম্বর ওয়েলস, অন্তত স্লিপ, মানে পারফেক্ট স্লিপ 7 থেকে 8 ঘন্টা মিনিমাম একটা আমাকে স্লিপ যেতে হবে, ঘুমাতে হবে, নাইট ওয়াচটা কমাতে হবে এবং অন্তত 7 থেকে 8 ঘন্টা ডেইলি একটা আমাদের ঘুমের প্রয়োজন আছে। ভেরি ইম্পর্টেন্ট একটা মেডিসিন বলতে পারেন ঘুম, যেটার জন্য নট অনলি স্লিপ, ম্যাক্সিমাম প্রবলেম আমাদের কিন্তু ঘুম যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু সারে।
3 নাম্বার হচ্ছে ম্যাসেজ। জেন্টলি যদি একটা ওই জায়গাতে ম্যাসেজ করি, যে জায়গাতে টেম্পল হোক বা স্ক্যাল্পে বা নেকে বা শোল্ডার রিজনে যেখানে মাস্কুলার টেনশন হচ্ছে, তারও একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু হেডেকটা কমে যাওয়া। 4 নাম্বার একটা কোল্ড কম্প্রেশন আমি দিতে পারি, আইস ব্যাগ নিয়ে হোক বা বরফ নিয়ে হোক বা এনি কোল্ড কম্প্রেশন আমি দিতে পারি, তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের হেডেকটা কিন্তু কমে যদি কোল্ড কম্প্রেশন আমরা দিই। 4 নাম্বার হাইড্রেশন। হাইড্রেশন বলতে আমরা যেটা ডিহাইড্রেশনের কারণে হেডেক হচ্ছে, আমরা জল যদি বেশি বেশি খাই, তাহলে যে কারণে ডিহাইড্রেশনের কারণে যেটা হেডেক আমাদের আসে, সেই হেডেকটা কমবে জল বেশি খাওয়ার জন্য। 5 নাম্বার একটা আমি জিঞ্জার টি খেতে পারি, আদার টি যদি আমরা সিম্পল একটা আদার টি যদি আমরা খাই, তখন দেখা যায় এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং তার সাথে কি হয়, হেল্প করে রিডিউস পেন এবং নসিয়া ভমিটিংকে হেল্প করে। স্পেশালি মাইগ্রেন টাইপ অফ পেন থাকলে খুব ভালো, এবং টেনশন টাইপ অফ পেন থাকলেও খুব ভালো হেল্প করে। 6 নাম্বার হচ্ছে কি একটা ওয়ার্ম বাথ, একটা গরম আমি বাথ দিতে পারি। যখন আমি স্নান করতে যাই, হয়তো ঠান্ডা জলে অনেক সময় স্নান করলে এই প্রবলেম আমাদের কাছে আসে, একটু গরম জলে আমি যদি স্নান করি বা গরম একটু অ্যাপ্লাই করি, তাহলে দেখা যায় অনেকটা হেডেক কিন্তু আমাদের কমে। গ্রিন টি অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এর মধ্যে আছে, খুব ভালো হেল্প করে অনেক সময় হেডেক কমানোর জন্য। 8 নাম্বার হচ্ছে ইয়োগা বা আমাদের এক্সারসাইজ। অনেক সময় হেডেকের জন্য স্পেশালি কিছু ইয়োগা আছে যে আমাদের, বা এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো করলে অনেক সময় আমাদের হেডেক কিন্তু কমে। 9 নাম্বার যেটা হচ্ছে অ্যাভয়েড স্মোকিং এবং অ্যালকোহল। যারা স্মোক করে বা অ্যালকোহল খায়, তাদেরকে এটা একটা স্টিমুলেটরি ফ্যাক্টর হেডেক। মেনলি কি হয়, আমাদের রিল্যাক্সেশন, অনেক সময় বলে যে অনেক রিল্যাক্সেশন, কিন্তু কনস্ট্রিকশন হয়ে যায় আমাদের, যেহেতু স্মোক ওর মধ্যে অনেক তামাক জাতীয় জিনিস থাকে, তার মধ্যে স্মোকিং অনেকটা হয়, তার জন্য কিন্তু এই প্রবলেমটা আমাদের কাছে এই সমস্যা নিয়ে আসে। তো অ্যাভয়েড স্মোকিং বা অ্যালকোহল বলবো আমরা। 10 নম্বর হচ্ছে ডায়েট ইন প্রপার টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে অনেক সময় মিল মিস করি, আইদার মিল যে আপনার লাঞ্চ বলুন বা ডিনার বলুন মিস করি, সেটা একটা প্রপার টাইমে যদি আমরা খাই, বা লাঞ্চ আমরা সকালে ঘুম থেকে উঠে ম্যাক্সিমাম লোকের মধ্যে আমাদের টেন্ডেন্সি আছে যে অন্তত সকালে ব্রেকফাস্ট না করা। 10টা 11টা বেজে যাচ্ছে, আমাদের ব্রেকফাস্ট হচ্ছে না, কিন্তু আর্লি মর্নিংয়ে উঠে আমরা ব্রেকফাস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণটা কি, লং টাইম একটা আমরা স্লিপে ছিলাম, হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠলাম, এটা কিন্তু প্রত্যেকটা আমাদের অর্গান চাই এর প্রপার, আমাদের নিউভাবে মনে হয় ব্লাড সার্কুলেশন কিন্তু স্টার্ট হয়। তখন যদি আমরা ঠিকঠাক করে না খাই, তখন আমাদের ব্লাড সার্কুলেশন কমতে থাকে, যে কোনো জায়গাতে আস্তে আস্তে কমে, তখন কিন্তু প্রবলেমটা আমাদের বেশি হয়। তো অবশ্যই ব্রেকফাস্ট প্রপার টাইম, তার সাথে প্রপার লাঞ্চ এবং ডিনার যদি আমরা প্রপার টাইমে করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের হেডেকটা কমে। স্পেশালি দেখেছি আমরা, এটা ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। ম্যাক্সিমাম ফিমেলরা আমাদের কাছে হিস্ট্রি নিয়ে আসে যে হয়তো সারাদিন খেয়ে স্কুলে যায়নি বা অফিসে খেয়ে যায়নি, বা কোনো একটা টাইমে লাঞ্চ মিস করেছে রান্নার কারণে বা অন্য কোনো কারণে, তখন এই প্রবলেমটা আমাদের ম্যাক্সিমামকে নিয়ে আসে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আমি ডায়েট ফ্রুটস টাইপের খাবার বেশি খাবো, গ্রিন ভেজিটেবল বেশি খাবো, এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে, প্রচুর ফাইবার আছে, অন্তত আমাদের দেখা যায় ডাইজেস্টিভ সিস্টেমটা অনেকটা ক্লিয়ার রাখে। ডাইজেস্টিভ অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর হেডেক আসে। তো আমরা এটা যদি খাই, তাহলে অনেকটা হেডেক আমাদের কমবে। অ্যাভয়েড রিচ ফুড, কোল্ড ড্রিঙ্কস, স্টুডেন্ট টাইপ ফুড আমরা যদি করি, তাহলেও কিন্তু অনেকটা বেটার থাকা যাবে। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, আমরা একটা আয়রন আমরা অবশ্যই সেবন করব। আইদার আয়রন জাতীয় খাবার আমি খেতে পারি, আয়রন জাতীয় খাবারের মধ্যে লেটুস শাক বলুন বা পালং শাক বলুন, গাজর, বিট বিভিন্ন রকম আছে, বা আমি বাইরে থেকেও আয়রন প্রপার্টি আমি নিতে পারি। বাইরে থেকে অনেক প্রচুর আয়রন জাতীয় আমাদের বাইরে পাওয়া যায়, সেটা আমরা কিন্তু অবশ্যই খেতে পারি আয়রন। তাহলে হিমোগ্লোবিন লেভেলটা যাদের কম আছে, হিমোগ্লোবিন লেভেলটা নর্মাল না হওয়া অব্দি এই প্রবলেমটা কিন্তু সারবে না। তো টোটাল আমি ঘরোয়া যে পদ্ধতিগুলো বললাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঘরোয়া পদ্ধতিগুলো এগুলো যদি আমরা ইউজ করি, তো দেখেছি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হেডেক কিন্তু আমাদের কমে। ইনভেস্টিগেশন কি হতে পারে, যদি হেডেক আমাদের ম্যাক্সিমাম যারা নিয়ে আসে, তার ইনভেস্টিগেশন কি, ফার্স্ট অফ অল আমি যে ইনভেস্টিগেশন করব, ফার্স্ট সিবিসি একটা করব। সিবিসি করার কারণটা হচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা আমি দেখবো, তার সাথে সাথে আমি ডব্লিউবিসি কাউন্টটা দেখবো, কোনো ইনফেকশন আছে নাকি, তার সাথে সাথে আমি ইউসিনোফিল কাউন্টটা দেখবো, যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন আছে নাকি, তার সাথে আমি একটা আইজি করতে পারি। যদি অ্যালার্জিক লেভেল থাকে, অ্যাকুট রাইনাইটিস বা রাইনাইটিস সমস্যা থাকলেও কিন্তু অ্যালার্জি লেভেলটা বাড়ে। তার সাথে একটা সিটি স্ক্যান আমি করতে পারি। সিটি স্ক্যান করলে যদি কোনো গ্রোথ থাকে বা টিউমার থাকে, তাতেও কিন্তু আমি বুঝতে পারবো, বা লাস্টলি এমআরআই করলেও কিন্তু আমি আরও কনফার্ম হবো যে প্রবলেমটা কি আছে বা ডায়াগনোসিস কি আছে।
এবার আমি কিছু, যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর, আমি অবশ্যই ওষুধের কিছু কথা বলবো। আমাদের ওষুধ যে সিস্টেমে ডক্টররা দেয় সেই সিস্টেম অবশ্যই মেনটেন করতে হবে, স্ট্রিকিং বা টোটালিটি অফ সিমটম। কিন্তু স্পেসিফিক কিছু ওষুধ আছে ভেরি ইম্পর্টেন্ট, যে ওষুধগুলো সেগুলো আমরা যদি মেনটেন করে চলি তাহলে আমরা দেখবো সে ভালো রেসপন্স করে। যেমন টেনসেন টাইপ অফ হেডেক যদি থাকে তাহলে স্পেশালি বেলোডোনা, অ্যাকোনাইট, ব্রায়োনিয়া, রাস্টাক্স খুবই ভালো রেসপন্স করে। আমাদের ক্ষেত্রে দেখেছি আমরা দারুণ রেসপন্স করে। একটা লোয়ার পোটেন্সিতে যদি আমরা খাই 30 বা 6 বা 12 পোটেন্সিতে যদি খাই খুবই ভালো আমরা রেসপন্স আমরা পেয়েছি বা পাই। তার সাথে ক্লাস্টার টাইপ যদি হেডেক থাকে এলিয়াম সিপা, ইউফ্রেসিয়া, অ্যাকোনাইট, ব্রায়োনিয়া, তার সাথে সাথে ক্রনিক ইন কেস অফ অ্যাক্ট্রিয়াল এসিমোসা খুবই ভালো রেসপন্স আমরা পাই এবং আমরা দেখেছি যে খুব তাড়াতাড়ি কিন্তু রেসপন্স কমে। মাইগ্রেন টাইপ যদি হেডেক থাকে তাহলে ক্যালকেরিয়া কার্ভ টাইপের, ন্যাট্রামিউ, জেলজিমিয়াম, গ্লোনাইন টাইপের কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো খুবই ভালো রেসপন্স করে এবং আমরা দেখেছি 90% ক্ষেত্রে কিন্তু হেডেক ডেফিনেটলি করে। আর সেকেন্ডারি স্টেজে যেসব সেকেন্ডারি হেডেক হচ্ছে সেটা অবশ্যই ইনভেস্টিগেশন বা ডায়াগনোসিস করে আমরা মেডিসিন যদি খাই তাহলে কিন্তু অবশ্যই প্রবলেমগুলো সারে। কিন্তু অবশ্যই আপনারা একটা পার্শ্ববর্তী ডক্টরের সাথে কনসাল্ট করে ওষুধ খাওয়ার আগে একটু আলোচনা করে খেয়ে নিলে সব থেকে টেনশন মুক্ত এবং কোনো রকমভাবে ভুল কিছু ডিসিশন কিন্তু ডোজের ক্ষেত্রে হবে না। তো যে আলোচনা করলাম ডিটেলসটা পুরো হেডেক নিয়ে, যে আমাদের হেডেকের টাইপ কি, কারণ কি কি, ঘরোয়া কি পদ্ধতি ট্রিটমেন্ট হবে, তার সঙ্গে মেডিসিন কি, তাহলে আমরা টোটাল যে জিনিসটা আলোচনা করলাম আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন, তাহলে নেক্সট ভিডিও করতে আমাকে ভালো লাগবে। আজকে আপাতত এটুকুই, পরে আবার কিছু ভালো ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালোভাবে ঘুমান, এক্সারসাইজ করুন, রিচ ফুড অ্যাভয়েড করুন, স্মোকিং, অ্যালকোহল অ্যাভয়েড করুন। দেখুন ডেফিনেটলি সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।